আমি জানি না, যখন আমি বরং আমার আগেই মনে হয়েছে যে কোনোভাবে এটা ফেব্রুয়ারিতে আসা সম্ভব না, কারণ একটা ছবি যখন আপনি 4টা ভাষায় ডাবিং করবেন, শুটও হয়েছে কিন্তু 2টা ভাষা আমি যতটুকু জানি, মানে তার মানে কি শুটিং টাইমটা ডাবল। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব বাউন্ডারি আছে, তার একটা চিন্তা শক্তি আছে। হিমেল আশরাফ কিন্তু তার মতবাদটা দিয়েছে, সে যেটা বলেছে আমি কেন তাকে ডিনাই করবো, ডিবেট করতে যাবো, আমি নাথিং, আমি কিচ্ছু করবো না, ওর জায়গা থেকে ওর যেটা মাথায় এসেছে ওটাই বলি। অনেক সাহসী কিন্তু এই মানুষটা, এটা অনেক সাহস ওনার, এবং উনিও অনেক জিদি। আপনি ওনার পিছনে কত ঝড় তুফান গেল, ওনা কিন্তু আটকাতে পারে নাকি। উনি কিন্তু ওনার জায়গায়, বেচারা কিন্তু সিনেমাকে ভালোবাসে আসলে, উনি কিন্তু অন্য কিছু করে না, সিনেমায় কিন্তু করে, সিনেমায় আনতেছে নিচ্ছে, এই যাচ্ছে ইন্ডিয়াতে, এইখানে চলে আসছে। সবাইকে আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত। অনেক গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে যায় মূলত কিছু লেম, কিছু অযাচিত কথা, কন্টেন্ট এর ভিড়ে, এবং সেই কারণেই আজকের এই কন্টেন্টটি তৈরি করা বা আপনাদের সাথে কথোপকথন। আমি মূলত দরদ এবং দরদের ফার্স্ট লুক, অনন্য মামুনের প্রোডাকশন, এগুলো নিয়ে কথা বলতে চাই, কারণ এই বিষয়গুলো নিয়ে চর্চা হওয়া প্রয়োজন। একটা বড় বাজেটের ছবি আসছে, প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া মুভির কাজ হচ্ছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। সেটা নিয়ে যেই তুল কালাম হবার কথা ছিল, প্রথম লুক, ফার্স্ট লুক নিয়ে যেই আলোচনাটা ভাইরাল হওয়া উচিত ছিল, সেটি হয়নি। নিশ্চয়ই এটা তাতে কিছু যায় আসে না ছবিটা, নিশ্চয়ই এটি আরো আলোচনা বাড়বে। ইনফ্যাক্ট আমি মনে করি যে এই কুতর্ক চলছে এই নানানাতি প্রেম, নানানাতি না, মোশতাক তিশা বা নানা রকম লেম কাজ, দেখেন ডাক্তার সাবরিনার বই, মোশতাক তিশার এইসব কাণ্ড কারখানা, প্রিন্স মামুনের বিয়ে, আর একজন সুগার ড্যাডির সম্পর্ক, এইগুলো নিয়েই আসলে আমরা চর্চায় রয়েছি। কিন্তু এত ভালো প্রোডাকশন হচ্ছে, পরিচালক প্রযোজকরা লগ্নি করছেন, সেগুলো নিয়ে খুব বেশি কথা নেই, বার্তা নেই, এবং সেগুলো নিয়ে যে আলোচনা বাহাস তৈরি হওয়ার দরকার ছিল সেটি নেই। তাই আমি বলবো যে মালেক আফসারি বলি, স্বপন ভাই বলি, বা নিউ ইয়র্কে যে ফারজানা কথা বলেন, বা কলকাতার আমি শরৎ কি সামথিং, বা যারা যারা খুব রেগুলার শাকিব খানকে নিয়ে চর্চা করেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই স্পেশালি, কারণ যে তারা একটা বিষয় নিয়ে হলেও একটা ভালো কন্টেন্ট নিয়ে বহুল চর্চা করেন। ঠিক আছে, শাকিবের ভিউ প্রীতি বা শাকিব খানকে নিয়ে দিলে ভিউ হয় বা সেলেবল হয়, মানুষজন দেখে, কিন্তু শাকিবের একটা তো ভ্যালু আছে, একটা মানদণ্ড আছে, স্ট্যান্ডার্ড আছে। তাই আমরা নামতে নামতে এখন যে কোন পর্যায়ে নেমেছি, অসম বিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করছি। যাই হোক, প্রথমে আসি শাকিব খানের এই লুকটা নিয়ে। এই লুকটা যদি বলি যে দরদের এই লুক, অবশ্যই মনে হচ্ছে যে হঠাৎ করে কোনো তামিল তেলুগুর কোনো পোস্টার দেখছি, এবং আমি মনে করি যে অনন্য মামুনের ওয়ান অফ দ্য বেস্ট এবং ম্যাচিউরড কোনো প্রোডাকশন হতে যাচ্ছে এটি। কারণ অনন্য মামুনের অনেকগুলো ছবি আসলে খাপছাড়া হয়েছে, গল্পের সাথে মিল হয়নি, ছবি রিলিজের সময় অনেক রকম ঝামেলা ছিল, সেগুলো হয়েছে এই প্রিভিয়াস টাইমে। কিন্তু এটা নিয়ে যে প্রত্যাশার পারদ তৈরি হচ্ছে, আমি মনে করি এটি ঈদে যদি আসতে পারতো, এটা দারুণ একটা কাজ করতো, এটারই লুকের বিহাইন্ড সিন। এবং আমি আজকে মূলত একটি ভিডিও শেয়ার করতে চাই, যেটা নিয়ে অনন্য মামুন বেশ প্রত্যাশার জায়গা নিয়ে বলেছেন। এটি সত্যি আনন্দের বিষয়, এবং আমি এটা একটু ওর কথাগুলো নিয়ে তারপরে আমি একটু বাকি ভিডিওতে যাই। আর একটা কথা, সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন হিমেল আশরাফের একটা কথা নিয়ে, মামুন ভাই হিমেল আশরাফ এটা বলেছেন না, আমি না কারো কথায় কান দিতে চাই। সো মূলত আমার এই শোতেই হিমেল আশরাফ আমার একটি শোতেই কথাগুলো বলেছিলেন, আমি প্রশ্ন করছিলাম ইনফ্যাক্ট তিনজনের কাছেই, অনন্য মামুনের কাছে, বাকি দুজন, হিমেল আশরাফের কাছে অনন্য মামুন এবং রায়হান রফির প্রসঙ্গে, রায়হান রফির কাছে আবার অনন্য মামুন এবং হিমেল আশরাফ প্রসঙ্গে আমি জানতে চেয়েছি। তো সেখানে একটি কথা বলেছে, তারই প্রত্যুত্তর দিয়েছে। এরপরে আমরা দেখবো আসলে হিমেল আশরাফ কি বলেছিল। মূলত আমরা একটু অনন্য মামুনের কথাটা শুনি। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব বাউন্ডারি আছে, তার একটা চিন্তা শক্তি আছে। হিমেল আশরাফ কিন্তু তার মতবাদটা দিয়েছে, সে যেটা বলেছে আমি কেন তাকে ডিনাই করবো, ডিবেট করতে যাবো, আমি নাথিং, আমি কিচ্ছু করবো না, ওর জায়গা থেকে ওর যেটা মাথায় এসেছে ওটাই বলেছে। আমরা ছবি বানিয়েছি, আমি আবারও বলছি, আমি পুতু পুতু ওই প্রেমের গল্পের ছবি বানাইনি দরদ, এই নায়িকার সাথে ডিবেট হবে, নায়িকার সাথে মিল। আমি জানি না যে এই পুতু পুতু বা প্রেমের গল্প আবার কাকে ইঙ্গিত করলেন। যাই হোক, যেই যা কিছু ইঙ্গিত করেন, আমার মনে হয় ওয়ে অফ টকিং অনন্য মামুনের অনেক পরিশীলিত হয়েছে, ছবিটি একটা পর্যায়ে পৌঁছেছে। কারণ এর আগে মালেক আফসারি সহ অন্যান্য পরিচালকদের নিয়ে
যে ধরনের কথা বলছিলেন, যে ধরনের কমেন্ট করছিলেন, সেটি অনন্য মামুনকে আমি পার্সোনালি বলেছি যে এগুলো করতে যাও না, এবং তুমি একটা বড় প্রজেক্টে আছো, সুতরাং অনেকে অনেক কথা বলবে, জাস্ট ওভারলুক করো। এবং আমার মনে হয় যে ও তারপর ওই পুতুপুত প্রেম, আমি জানি না হিমেল আশরাফের কোনো ছবি নিয়ে ও বললো কিনা। এনিওয়ে আমরা ওর কথাটা একটু পুরোটা শুনিনি। হবে না হিরো মারা যাবে বা হিরোইন মারা যাবে, এইরকম কোনো গল্প না, একটা ডিফারেন্ট টাইপের গল্প আছে। আমি তো বললাম দরদের লাস্ট ফ্রেম পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, জানতে হবে আসলে দরদে কি ঘটেছিল। এটাই দরদের নতুনত্ব। আর একটা কথা, আমরা না সবাই সবার সহযোগী। আমি কারোর সাথে কম্পিটিশন করার জন্য ফিল্ম বানাই, আমি ফিল্ম বানিয়েছি অডিয়েন্সের জন্য, আমার কারোর সাথে কোনো কম্পিটিশন নেই। আমি এটাও বলবো না যে দরদ বক্স অফিসে ঝড় তুলে ফেলবে, বাংলাদেশের সব রেকর্ড ভেঙে ফেলবে, নাথিং। আমি জাস্ট একটা ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করেছি, যেটা সময় উপযোগী, যেটা মানুষকে দেখানোর জন্য। আর আমি চাই হিমেল আশরাফের ছবিটা খুব ভালো যাক, রায়হান রাফির নেক্সট ছবিটা খুব ভালো যাক, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ছবি ভালো যাক, সেটাই আমার চাওয়া। থ্যাংক ইউ। এবং আসলে সত্যিকার অর্থেই এই চাওয়াটাই হওয়া উচিত, কারণ আমরা আসলে একেবারেই একটা কঠিন সময় দিয়ে পার হচ্ছি, এবং কয়েকজন গুটিকতক নির্মাতা, যদি এর 3 জনের বাইরে আমরা যদি আলোচনা করি, আলোচ্য রাখি অংশু, তানিম রহমান অংশু, ওর কাছে আমরা বিশাল প্রত্যাশা রাখি, ফিল্মেও দারুণ কিছু করবে। ইনফ্যাক্ট ও রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছে। দীপন মাঝে কিছুটা হতাশ হয়ে গিয়েছিল, বাট ভীষণ মেধাবী একজন নির্মাতা। আরো কয়েকজন নির্মাতা রয়েছেন যাদের, সৈকত নাসিরের কথা বলি, আসলে ব্যাটে বলেও কখনো গল্পের সাথে খাপ খাইয়ে এখন পর্যন্ত সেই ছক্কাটা পেটাতে পারিনি, বাট আমি সৈকতের ব্যাপারে খুব আশাবাদী। যাই হোক, আমি মনে করি যে অনন্য মামুনের এই স্টেটমেন্টটা অনেক পরিশীলিত এবং খুবই সৌহার্দ্যপূর্ণ। হিমেল আশরাফের যে কথার প্রেক্ষিতে এটার অ্যান্সারটা দিয়েছিল, এটা আমার সাথেই বলেছিল, এবং আমি এটার সাথে একটু ক্ল্যারিফাই, আপনার দর্শকদের সাথে একটু বিষয়টা আপনাদের সাথে জানাতে চাই। ইনফ্যাক্ট সো আমরা একটু শুনে আসি কি বলেছিলেন। সুচারু গণিতের কারণে তুমি এবং আশাদ আদনানের পরিকল্পনায় দরদটা পেছানো হলো না, এরকম এরকম না। ওনাদের ডাবিং অনেকগুলো, ভাই আমি জানি না, যখন আমি বরং আমার আগেই মনে হয়েছে যে কোনোভাবে এটা ফেব্রুয়ারিতে আসা সম্ভব না, কারণ একটা ছবি যখন আপনি 4টা ভাষায় ডাবিং করবেন, শুটও হয়েছে কিন্তু 2টা ভাষা, আমি যতটুকু জানি। মানে তার মানে কি শুটিং টাইমটা ডাবল লাগছে, এডিটিং টাইমটা আপনার ডাবল লাগতেছে, কারণ যেহেতু ওটা শুট হচ্ছে আলাদা হয়েছে, ওটা এডিটটা আলাদা হচ্ছে, ওটার বিজিএমটা আলাদা হচ্ছে। একটা ছবিতে বেসিক্যালি 4টা পোস্ট হচ্ছে। তো আপনি কিভাবে আশা করেন যে অক্টোবর সেপ্টেম্বরে শুটিং শেষ করে আপনি 4টা ছবির পোস্ট শেষ করে আপনি ফেব্রুয়ারিতে আসবেন, এবং যেখানে ফেব্রুয়ারি পর পরে আপনার রোজার মাস। সো এইটা 29 দিনের ছবি রিলিজ দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ঈদ ছিল ভাইয়া, এবং এটা একটা ভার্সনে ছিল, এবং সেই ছবিতে অনেক ভুলভাল ছিল টেকনিক্যাল, কিন্তু দরদের তো ওই ব্যাপারটা নাই। সো আমার কখনোই মনে হয় না যে অনেস্টলি স্পিকিং যে দরদ আসলে এই টাইম ধরতে পারবে, বাট সেটা ওনাদের বিষয়, কিন্তু আমি পার্সোনালি আমার ডাউট ছিল। আমি মনে করি যে এই ডাউটের কথাটা অফিসিয়ালি এটা বলার কারণেই নিশ্চয়ই অনন্য মামুনের প্রত্যুত্তর দিলেন। সে যাই হোক, পারস্পরিক যে কথাগুলো, ডিবেট, এগুলো চলবে এবং চলা উচিত। এই কারণে ছবির প্রচার এবং এটা নিয়ে আলোচনা তৈরি করা, বা এটা ঘিরে আলোচনা তৈরি করা। আমি যে কজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা বললাম, তারা মূলত বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা সাকিব ভক্ত হোক, সাকিবের অন্ধভক্ত হোক, সাকিবকে বেঁচে খাক, কিন্তু কিছু ভালো প্রোডাকশন নিয়ে আলোচনা যে করছেন তারা, এইটাকে সাধুবাদ দেওয়া উচিত। অন্তত তারা নানা নাতির খেলা, অমুক অসম বিয়ে, প্রিন্স মামুন অমুক তমকে কি করলো, ডাক্তার সাবরিনা কান্নাকাটি করলো, কোন বুড়ো ভুলভাল ইংরেজি বললো, এইগুলো আপনি স্ক্রল করলে, মোবাইলে স্ক্রল করলে সমানে পাবেন। এবং এটি আমি মনে করি, আমি নিজে ট্রমাটাইজ হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছে। আমার কয়েকজন বন্ধু বান্ধব আমাকে প্রশ্ন করছেন যে আচ্ছা ঠিক আছে, তোরা তো ভালো ভালো কিছু কন্টেন্ট দেখতে চাই, বাট মোবাইলে স্ক্রিন করলে এইসব বিষয় আসে। তো দেখেন, আমি প্রথমত বলবো যে যারা প্রমোট করছেন, নিশ্চয়ই এই 4-5 মিলিয়ন বা ঈর্ষা কাতর হয়ে কথা বলা না। আমি এর আগে এটা ক্ল্যারিফাই করেছি। এর বেশ কয়েকজন গেস্ট আমার সাথে বসতে চেয়েছিলেন এবং কথা বলার চেষ্টা করেছিলেন। ইনফ্যাক্ট খুবই বিনয়ের সাথে না করেছি। আমার মনে হয়েছে যে এটি আমার সাথে যায় না, এবং আমি এইগুলো কথা বলে আমি কোনো রকম আমার ব্যক্তি ইমেজে কোনো রকম যোগ করতে পারবো না, এবং এটি আমি চাইনি। তো এখন এটা আমার ব্যক্তিগত মত, এবং আমি চাইনি বলে আমি মনে করি যে আমার দর্শক বা আমার প্রতি যারা আস্থা রাখেন, তারা মূলত এই জায়গাটা নির্ভর থেকেছেন যে অন্তত আমি এমন কোনো কিছু করব না যেটি আপনাদের একটু ইতস্তত বোধ হয়, একটু বিব্রত বোধ হয়। আমি কখনো নিজেকে সাধু দাবি করি না,
কিন্তু আমার নিজস্ব মিনিমাম এথিক্স রয়েছে যা এখন অবধি অনেকে পালন করে না। যাক, আমরা সর্বশেষ করব আজকের এই আলোচনাটি। রায়হান রাফির চমৎকার কথা আমি আগে বলেছি যে রায়হান রাফি সহ অন্যান্য সবারই আসলে মূলত মতামত নিয়েছি। তো রায়হান রাফি দেখি কি বলে। হিমেল আশরাফ তো খুব ভালো ডিরেক্টর আমার কাছে মনে হয়, এবং আমার ওই সময় যখন আমি পোড়ামন 2 বানাই, আমাকে যে কয়েকজন মানুষ সাপোর্ট করেছে এর মধ্যে হিমেল আশরাফ একজন। পোড়ামন 2 সময় ওই সময় আমি যা ছবি বানাই, তখন উনি একটা সিনেমা বানায় ফেলছে, উনি সিনিয়র আমাদের থেকে, আমাকে আদর করতো আর কি, আমার বড় ভাই। ওনার লাইফে জার্নিটা খুব ডিফিকাল্ট, মানে উনি প্রথম ছবি বানালো, অনেক রকম ঝামেলা, আমেরিকা চলে গেল, এরপর এসে প্রিয়তমা। তো ওনার, আমি বিশ্বাস করি উনি আরো ভালো ছবি বানাতে পারে, ও রাজকুমার অনেক ভালো ছবি হবে। রাজকুমার ফ্লপ হলে আবার আমেরিকা ব্যাক করবে নাকি? ও আমি শুনি এটা বলছি না। হ্যাঁ, আর ফ্লপ করবে না, ইনশাআল্লাহ হিট করবে। হিমেল আশরাফ ভাই টেনশন নেই, হিমেল আশরাফ ভাই ভালো ছবি বানায় এবং মানুষ পছন্দ না করার অপশন নাই। বাট প্রেশার তো অবশ্যই, এত বড় একটা হিটের পরে, মানে এর থেকে বড় হিটও হতে পারে। রাইট। অনন অনেক সাহসী কিন্তু এই মানুষটা, ভালো আছে, এটা অনেক সাহস ওনার, এবং উনিও অনেক জিদি। আপনি ওনার পিছনে কত ঝড় তুফান গেল, ওনা কিন্তু আটকাতে পারে না কেউ। উনি কিন্তু ওনার জায়গায়, বেচারা কিন্তু সিনেমাকে ভালোবাসে আসলে, উনি কিন্তু অন্য কিছু করে না, সিনেমায় কিন্তু করে, সিনেমায় আনতেছে, নিচ্ছে, এই যাচ্ছে ইন্ডিয়াতে, এইখানে চলে আসতেছে, এই লোকটা কিন্তু সিনেমাকে ভালোবাসে আসলে। কিন্তু নির্মাণে তো সাকসেস হয়নি এখনো, এটা নিশ্চয়ই বাট কাজ তো করতেছে, ব্যাক টু ব্যাক ভালো ভালো কাজ তো পাচ্ছে, করে ফেলতেছে, তো এটাই তার সাকসেস। যে লেগে সবার সাকসেস তো একরকম না আসলে, এটা তো লাকের বিষয়। বাট উনি কিন্তু সিনেমা কিন্তু খুব একটা খারাপ বানায়, স্মার্ট ছবি কিন্তু বানায়, মানে ওনার ছবিগুলো কিন্তু স্মার্ট টাইপের হয়। হ্যাঁ, মানে অ্যাপ্রোচ, পোস্টার, স্মার্ট সবকিছুই তো। বাট উনি যে এত বেচারা জেলে গেল, মানে অন্য নমকে নিয়ে এত বিভিন্ন রকম ইয়ে হয়েছে, নানান এফডিসিতে কিছু হলে অন্য নমকে নিষিদ্ধ করে ফেলে, তো এত কিছু পরেও কিন্তু লোকটা কিন্তু সিনেমা ছাড়ে নাই, সিনেমাকে ভালোবাসতেছে। তো এই জন্য হইলেও তাকে সাপোর্ট করা উচিত আমাদের আসলে। এই বিদেশি সিনেমা আনতেছে, আমাদের দেখাচ্ছে, তো এটাও সাপোর্ট করছো তুমি? হ্যাঁ, মানে একটা মানুষ সিনেমার জন্য করলে সাপোর্ট, মানে আমি তো বিদেশি সিনেমা আনা বিপক্ষে না, আবার এটারও পক্ষে না, বিদেশি সিনেমা আনলে আমাদের ইন্ডাস্ট্রি ইয়ে হয়ে যাবে। হলিউডের সিনেমা আসলে হিন্দি ছবি আসতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, মানে আমি এটা বিশ্বাসই করি না যে ওদেরকে আটকায় দিয়ে আমাদের ব্যবসা করতে হবে, আটকানো কিছু নাই। বাট একটা জিনিস যেটা চাই, যেটা কদিনে খিজিয়াস ভাই আপনার সাথে বলছে, আমার খুব ভালো লাগছে, ইকুয়াল থাকাটা ইম্পর্টেন্ট। মানে আমার কথা যে বাংলাদেশের সিনেমাকে প্রাধান্য দিতে হবে, আমাদের দেশে, ইন্ডিয়ার কিন্তু নিজের দেশের সিনেমাকে প্রাধান্য দেয়। খুবই চমৎকার বলে সবসময় রায়হান রাফি। ইনফ্যাক্ট এই 3 তরুণ তুর্কি দারুণ বলে, আমার ওদের সাথে কথা বলতে ভালো লাগে, ওদের সাথে আড্ডা দিতে আমার ভালো লাগে, যে কোনো নায়িকা চাইতেও। যাক, আজকের এই টপিকটা মূলত ছিল, প্রথমে আলোচনা করেছিলাম যে লুকটা নিয়ে আমি চমৎকার, প্রচন্ড ভাবে আশাবাদী দরদের লুক নিয়ে, এবং লুক সহ টিজার বা ট্রেলার যেটি হচ্ছে, দেখেন আমি এজন্যই আমি মূলত আজকে এই শোটা বা এই কন্টেন্টটা তৈরি করছি, যেখানে বুর্জ খালিফা এবং দুবাইয়ের খুবই এক্সপেন্সিভ জায়গায় একটা বড় ধরনের প্রমোশন, যেভাবে হোক, যেই প্রোপাগান্ডায় হোক, একটা করার হচ্ছে বাংলা ছবি, বাংলাদেশি ছবি নিয়ে, বাংলাদেশি আর্টিস্টদের ছবি নিয়ে, সেইখানে আমরা কি নিয়ে পড়ে আছি, কি নিয়ে আলোচনা করছি, এটা আমাদের নিজস্ব লজ্জার জায়গা। আমি মনে করি যে যারা যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করছেন তাদের সাপোর্ট দিন, তাদের নিয়ে আলোচনা করুন। বাংলাদেশি কালচার, শাকিব খান সহ বাংলাদেশি চলচ্চিত্র, টিভি নাটক, আমাদের ভালো ভালো গান, এগুলো প্রমোট করুন। যারা নানান ধরনের পরিশ্রম লব্ধ কাজ করেন, যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের নিয়ে প্রমোট করুন। খেয়ালে বেখেয়ালে আপনি তাকে টিচ করতে গিয়ে যে শেয়ার বাটনটা প্রেস করছেন, সেটি বাংলাদেশের সংস্কৃতির বড় ক্ষতি বয়ে আনছেন। সবাই ভালো থাকি, ভালো রাখি, আল্লাহ হাফেজ।